নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। এবং শুরুতেই যে খবরে নজর রাখবো, তৃণমূলীদের উপর রোষ আর জনতা আর কমছে না, আর ডিম থেরাপিও বন্ধ হচ্ছে না। আজ যেমন বেহালায় প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং তিনি ডিম থেরাপি পেলেন। সিউড়িতে শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। অন্যদিকে সমীরণ ঘোষ হাওড়ায় তিনিও ডিম থেরাপি পেলেন। একই সঙ্গে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তারাও সেই ডিম থেরাপির শিকার হলেন। দেখুন, দল ত্যাগ করেও ডিম থেরাপি থেকে বাঁচতে পারলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আজ তিনি বীরভূমে আসেন সিউড়িতে জেলা প্রশাসনিক ভবনে। সেখানে দিশার মিটিং ছিল। মিটিং শেষ করে যখন শতাব্দী রায় তার গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই মাঝ রাস্তায় অতর্কিতে ডিম ছোড়া হয়। কার্যত হতবাক হয়ে যান খোদ সাংসদও, এবং তার গায়ে ডিম না লাগলেও তার গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। সেই ডিম গিয়ে পরে পাশের দোকানেও। 2 বছর 3 কোটি টাকা মালিক করো সব জায়গায় আরামবাগের গৌরহাটি 2 পঞ্চায়েত, সেখানে প্রধান উপপ্রধান অফিসে এসেছেন। এ কথা জানাজানি হবার পরই স্থানীয়রা পঞ্চায়েত অফিসে আসেন। বেগতিক বুঝে প্রধান উপপ্রধান পালাবার চেষ্টা করলে তাদের ধরে ফেলে জনতা। তারপরেই তাদের বেঁধে রাখা হয় পঞ্চায়েত অফিসে, এবং একের পর এক ডিম থেরাপি হয়। উলুবেড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল কংগ্রেস নেতা সমীরণ ঘোষকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয় মানুষের, এবং আজ যখন তাকে টেনে হেঁচড়ে তোলা হচ্ছিল সেই সময়ই কিন্তু জনতা তাকে ধরে ফেলে এবং একের পর এক ডিম ছোড়া হয়। ডিম থেরাপির শিকার হয়েছেন এই তৃণমূল কংগ্রেস নেতাও। দক্ষিণ কলকাতার প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং, তাকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়েছে। এদিন বেহালা থানার পুলিশ তাকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই সময়ই তাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জমায়েত হন। যখন তারক সিং বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করেও ডিম থেরাপি করা হয়। অর্থাৎ এখন রাজ্য জুড়ে যে ডিম থেরাপি কালচার চলছে তা কোনো কারণেই যেন বন্ধ হচ্ছে না, কোনো কারণেই লাগাম টানা যাচ্ছে না। আর তৃণমূল নেতারা সেই ডিম থেরাপির শিকার হচ্ছেন। সে বীরভূম হোক কিংবা উলুবেড়িয়া কিংবা কলকাতা, সর্বত্রই একই দৃশ্য। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। এবার খবর মদন মিত্রের। মদন মিত্র তৃণমূল ছেড়ে তৃণমূলে গেলেন। গোলমেলে ঠেকছে? আরে এই গোলমালে তো আপনাদের এতদিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। মমতা কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে গেলেন। সোজা বিধানসভায় ঋতব্রতর ঘরে, এবং আখরুজ্জামান থেকে শুরু করে বিরোধী দলনেতার পাশাপাশি যারা নেতারা ছিলেন তাদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বললেন। হাতে হাত ধরে ও লাভলি বলা হলো, এবং শেষে বলা হলো, আরে ইডিকে ভয় নেই, তার থেকে তো বেশি ভয় এবিকে। কে এবি? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতগুলো বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন, কি এমন হলো যার জন্য ছাড়তে হলো? সভ্যতা সম্পন্ন, মানবিকতা সম্পন্ন কোনো মানুষ নিজের সম্মান নিয়ে মমতা পাঠিয়ে যেতে পারে। এই শুরুটা মদন মিত্র গতকাল রাতেই করেছিলেন। তিনি গতকাল চেষ্টা করেছিলেন, কিন্তু গতকাল সন্দীপন শাহর সাথে দেখা হয়নি। তিনি চলে যান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে আগে থেকেই ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান থেকে সন্দীপন শাহ থেকে শুরু করে সকলে। সেখানেই মদন মিত্র প্রবেশ করেন, এবং সেখানেই তিনি আনুষ্ঠানিক ঘোষণা করেন যে তৃণমূলের তরফে দেওয়া সমস্ত পদ মদন মিত্র ছেড়ে দিলেন। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে
সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। একেবারে রাজনীতির প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন মদন মিত্র। সেই মদন মিত্র এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহাদের শিবিরের নাম লেখালেন। অর্থাৎ নতুন তৃণমূলের শক্তি কিন্তু আরও বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তৃণমূল কংগ্রেসে সব ছিল, কিন্তু খোলা হাওয়া ছিল না, বদ্ধ হাওয়া। সেই বাচ্চারা যেমন চোর পুলিশ খেলে, সবাই চুপচাপ, কেউ জোরে কথা বলবে না। এই অভিষেক দা আসছে, একটা গলা চেপা লাইফ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 1998 সাল থেকে রাজনীতি করছেন, হয়তো তার আগে থেকেও পরিচিত। সেই সময় থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য, সেই মদন মিত্র, সেই জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সোনালী গুহরা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়েছেন। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। মুকুল রায়, সোনালী গুহ, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, তাপস রায়ের মতন বড় বড় মুখ, যারা দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেই তারা পুরনো তৃণমূলের যারা সঙ্গী ছিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করলেন। ওই টিম এই টিমের বিষয় নয়। আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। মদন মিত্রর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরও শক্তিশালী হবে। ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। যুব কংগ্রেসের আমল থেকে মমতার পাশে দাঁড়িয়ে থাকা মদন মিত্র শিবির বদল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করলেন। তবে একা মদন মিত্র ভাবলে ভুল হবে। এর আগে যারা শিবির বদল করেছেন তারাও সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন। অনুব্রত মণ্ডল শিবির বদলের পর প্রথমবার বৈঠকে যোগ দিলেন। জেলা সভাপতিদের নিয়ে বৈঠক ছিল ঋতব্রত শিবিরে, এবং সেই বৈঠকে যোগ দিতে এসে অনুব্রত মণ্ডলও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দুষলেন তার তিহার যাত্রার জন্য। 21 জুলাইয়ের সভা নিয়ে কার্যত প্রস্তুতি বৈঠকে ডাক দেওয়া হলো ঋতব্রতপন্থী তৃণমূলের পক্ষ থেকে। আজ কলকাতায় একটি হোটেলে কার্যত এই বৈঠকে ডাক দেওয়া হয়, এবং সেই বৈঠকে কার্যত উপস্থিত থাকতে দেখা গেল বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে। এবং কার্যত বৈঠকে ঢোকার আগেই অনুব্রত মণ্ডল তিনি স্পষ্টত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে একাধিক অভিযোগের তীর ছুড়ে দিলেন। তিনি স্পষ্টত জানালেন তার যে তিহার জেল যাত্রা হয়েছিল, সেই তিহার জেলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে স্পষ্টত এইভাবেই অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি বলেন বীরভূম থেকে প্রায় 3.5 কোটি টাকা রাজস্ব রাজ্য সরকারের কাছে যেত, সেই বিপুল পরিমাণ টাকা পরবর্তীতে কমে প্রায় 40 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছয়। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। এই বিপুল পরিমাণ টাকা কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে, সেই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন কেষ্ট। পাশাপাশি তিনি যেটা বলেন বিধানসভা ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 4 বার ফোন করেছিল, কিন্তু কি কারণে ফোন করা হয়েছিল সেই বিষয়টি স্পষ্ট না করলেও কার্যত একাধিক অভিযোগের তীর কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুটতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। 4 বার ফোন করেছিল ইলেকশন হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর সুধরেই রাওগা। এর জন্যই কি মমতাদি শেষ হয়ে গেল? ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ঋতব্রতপন্থী তৃণমূলের যোগদান এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যে একাধিক অভিযোগের তীর ছুড়ে দিলেন, তার প্রেক্ষাপট স্বাভাবিকভাবে যেরকম বোঝা যাচ্ছে, পাশাপাশি এই ঋতব্রতপন্থী তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কি তা নিয়েও কিন্তু যথেষ্টই জল্পনা রয়েছে। ভিডিও জার্নালিস্ট অতনু নাগের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। ওজোর আপত্তি অজুহাত কোনোটাই ধোপে টিকল না। অবশেষে উস্কানিমূলক মন্তব্যের মামলায় নিজের কণ্ঠস্বরের নমুনা বিধাননগরের ম্যাজিস্ট্রেটের কাছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশে। তবে রিপাবলিকের প্রশ্নের জবাব দিতে রীতিমতো হিমশিম খেলেন ভাইপো।
দীর্ঘ টালবাহানার পর অবশেষে ডিজে সংক্রান্ত মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে বিধাননগর আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার ভয়েস স্যাম্পল টেস্ট দেন। একইভাবে দেখা যায় যে তার যে উস্কানিমূলক মন্তব্য, ডিজে নিয়ে যে উস্কানিমূলক মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি। এর আগে দুবার তাকে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য যে হাজিরা দেওয়ার কথা বলেছিল সেখানে তিনি দুবারই হাজিরা এড়িয়েছিলেন। একটা হচ্ছিল 30শে জুন এবং 8ই জুলাই, দুদফাতেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে তিনি হাজিরা এড়িয়েছেন এবং এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এমনকি দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার ইঙ্গিত দিয়েছিল সেদিন আদালত। হাইকোর্ট পর্যবেক্ষণে জানায় যে তিনি তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। বিধাননগরের ম্যাজিস্ট্রেটের কাছে হাইকোর্টের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা দেন এবং যদিও এরপর রিপাবলিকের একাধিক প্রশ্নে তিনি রীতিমতো হিমশিম খান এবং কোন রকম ভাবে উত্তর দিতে চান না। অভিষেক এতদিন ভয় আসেননি, লুকিয়েছিলেন, ভয় আসেননি, আবিষ্কার চাপে পড়ে এলে আপনি আজকে এত আসেননি, ভয় আসেননি, লুকিয়েছিলেন, অভিষেক কোথায় লুকিয়েছিলেন, ভয় আসেনি, অবশেষে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে এলে। বুধবার আদালতের সামনে হাজির হন এবং কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই কে যাচ্ছে, কে আসছে, কে ডিজে মামলা, কি মামলা, এসব আমাদের জানার খুব একটা এখন বিষয় নয়। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায়, কে ঢুকে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের নিয়ে আলোচনা ইচ্ছাও নেই, আর মানুষ এগুলো শুনতে চাইছে। এবার এই নমুনা বিচারপতির কাছে জমা দেওয়া হবে, বিচারপতির কাছে জমা দেওয়া এবং তার ভিত্তিতেই ডিজে সংক্রান্ত যে মামলা সেখানে সেই মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাবে। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। সেবাশ্রয় নিয়েও রীতিমতো নাজেহাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় এর আগে ভুল চিকিৎসার কারণে এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ উঠেছিল, সে খবর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার এক শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় পরিবার অভিযোগ দায়েরও করেছে। বিষ্ণুপুর থানার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বোরহানপুরের বাসিন্দা এই মান্না পরিবার। এই মান্না পরিবারে তাদের ছোট্ট সন্তান অর্থাৎ কৃতি মান্না চিকিৎসা চলছিল। তারপর এই যে সেবাশ্রয় ক্যাম্পে তারা যান এবং তারপর এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরকে সাহায্য করে গাড়ি করে নিয়ে যায়। তারপর অভিষেক ব্যানার্জি অর্থাৎ ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ, তার সঙ্গে তাদের দেখা হয়, তিনি চিকিৎসার দায়িত্ব নেন এবং তার যে নিঃশব্দ বিপ্লব যে বই বেরিয়েছে তাতে ছবি সহ বেরোয়। দীর্ঘ 1 বছর ঘুরেছেন তারা বিভিন্ন দাঁড়ে অর্থাৎ ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির বিভিন্ন অফিসে গিয়ে দ্বারস্থ হয়েছেন, সুরাও হয়নি। আমরা বহুবার গেছি, যখনই গেছি উনি আজ দিল্লি গেছেন, আজ বোম্বে গেছেন, আজ এখানে গেছেন, ওনার সাথে এখন কথা বলা সম্ভব না। তাহলে উনি কেন দায়িত্ব নিয়েছিলেন আমার বাচ্চা? চিকিৎসা তো সঠিকভাবে হলোই না, আমাদের সময়টা চলে গেল, আরো লেট করিয়ে দিলেন। তাতে করে আমার বাচ্চার হাতটা পুরোপুরি আমাদের অপারেশনের মাধ্যমে বাদ দিতে হলো। ওনার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, চাইছি সঠিক বিচার চাইছি। আমার বাচ্চার যে এত বড় ক্ষতি হয়ে গেল। এইমসে দেখানোর পর এইমসের ট্রিটমেন্ট চলছিল। এবার ইতিমধ্যে নবকুমার বেতাল এবং হাইবার আখুন এরা দুজনে যেহেতু এরা তৃণমূলের সমর্থক, তাই এরাই এদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ওখানে সেবাশ্রয় আছে ওইখানে আসো, অভিষেক ব্যানার্জির কাছে নিয়ে যায়। বলে কোনো চিন্তা করতে হবে না, কোনো এমসে যেতে হবে না। এদের আরও শরীর ওর খারাপ হতে থাকে এবং তখন আর এমসে মানে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তড়িঘড়ি করে এরা তখন সাউথে গেল, সাউথে গিয়ে কোনো একটা বিখ্যাত হসপিটালে গিয়ে সেখানটায় গিয়ে ওদের হাতটা কেটে বাদ দিতে হয় মেয়েটার। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি। সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই। এটা যে ঢপবাজি, এদের সঙ্গে যে ব্লাফবাজি করেছে এবং মেয়েটাকে নিয়ে যে মার্কেটিং করেছে অভিষেক ব্যানার্জি, তো এটা একটা বিচার হওয়া দরকার আছে। সেই জন্য এনারা আইনার দ্বারস্থ হয়েছেন। আশ্বাসের উপর ভরসা রেখে তারা এগিয়েছিল, কিন্তু আশ্বাসের শেষ পর্যন্ত জল ঢেলে দিলেন ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি। সেই নিয়েই মূলত আজকে বিষ্ণুপুর থানায় দ্বারস্থ বিজেপি নেতা সহ কৃতি মান্নার বাবা মা এবং বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ড নিয়ে বেশ হইচই হয়েছে। সেই রেশ এখনো কাটতে পারেনি। এরই মধ্যে বাঁকুড়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠল। হাসপাতালে গিয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি করেন বিজেপির বিধায়ক চন্দনা বাউল।
সালতোরার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি তিনি কি বলছেন, যে সালতোরা যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সরকারিভাবে বন্ধ করে দেওয়া যে সমস্ত স্যালাইন, সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন। টিএনএস আর একটা টি10 যেগুলো রিজেক্ট করা হয়েছে সেই স্যালাইনগুলো দেওয়া হচ্ছে, আর যেগুলো কেন্দ্রের থেকে পাঠানো হয়েছে নতুন এনএস স্যালাইন বোতলগুলো স্টক করা আছে, বলার পর 2 পেটি নিয়ে গেল, তো সেগুলো দেওয়া হবে। তো যেটা দেখলাম সিএমএইচ কে ফোন করে উনি কোনো কমপ্লেন করেন নাই, বিএমএইচ কে বলবো ওনার ব্যবস্থা করুন, এবং এরকম ভাবে হসপিটাল চলতে পারে না। বিএমএইচ কে দায়িত্ব দিয়েছেন একটি তদন্ত কমিটি গঠন করার জন্য, এবং সেই তদন্ত কমিটি গঠন করে এই যে অভিযোগ করেছেন সেখানকার স্থানীয় বিধায়ক, সেই অভিযোগের কতটা সত্যতা আছে, এবং বিধায়ক যে দাবি করছে যে সেই সমস্ত স্যালাইন যে সমস্ত রোগীদেরকে দেওয়া হয়েছে তাদের কাঁপুনি সহ একাধিক সাইড এফেক্ট দেখা দিয়েছে, অর্থাৎ এই অভিযোগের কতটা সত্যতা আছে তা নিয়ে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন সিএমএইচ বাঁকুড়া, বিএমএইচ সালতোরাকে। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। আগামীকাল রথযাত্রার উৎসব, মেচেদার ইসকন মন্দির, সেখানে শঙ্খনাথ ইসকন মন্দির, সেখানে রথের রশি টানবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই উৎসব উপলক্ষে রীতিমতো সাজুসাজুরাও মেচেদায়। রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। একদিকে যেমন পুরীর জগন্নাথ দেব তিনি রথ চড়বেন, অপরদিকে পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকন শঙ্খনাথ মন্দিরের জগন্নাথ দেবও রথে চড়বেন, আর সেই রথের সূচনা করবেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই শঙ্খনাথ মন্দিরের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তিনি 2011 সাল থেকে এই মন্দিরের চেয়ারম্যান পদে রয়েছেন, আর আগামীকাল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম শঙ্খনাথ মন্দিরে আসছেন। ইতিমধ্যেই প্রশাসনিক তরফ থেকে শঙ্খনাথ মন্দিরে কিন্তু বিভিন্নভাবে প্রশাসনিকের তরফ থেকে তারা পর্যবেক্ষণ করছেন, তারা পরিদর্শন করছেন। অপরদিকে শঙ্খনাথ মন্দিরের কর্তৃপক্ষ কিংবা অধ্যক্ষ আনন্দময় গোবিন্দ দাস মহারাজ তিনিও কিন্তু প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আনন্দের খুশির সংবাদ, যেহেতু এই মন্দিরের চেয়ারম্যান তিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, কালকে জগৎপতি জগন্নাথের রথযাত্রা, তিনি রত্নবেদী পরিত্যাগ করে রাজপথে যাবেন সমস্ত জীবকে কৃপা দৃষ্টিতে উদ্ধার করার জন্য। আর আমাদের মুখ্যমন্ত্রী আসছেন, সেই রথের দড়ি স্পর্শ করবেন, আরতি করবেন, প্রসাদ বিতরণ করবেন। সেই আনন্দে আমরা সেই সময়টা অপেক্ষায় সকলেই আছে আমরা। আর তাই নেই ইতিমধ্যেই সাজো রথ মেচেদার শঙ্খনাথ মন্দিরে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।